বাবার করা অপমান বেশ গায়ে লেগেছে। যতটুকু হয়েছে ওই আইরিনের জন্য। একটা শিক্ষা আইরিনকে সে দিতে চায়, কিন্তু ভয় হয় আবার শিক্ষা দিতে গিয়ে না ফেঁসে যায়। হঠাৎ গনি মিয়া বলে উঠল, মনের মাঝে কুটলি কিছু আসলে ছেড়ে ফেলো, এরপর ঝামেলা হলে তোমাকে আমি রাস্তায় নামিয়ে দেবো। মান সম্মান যা অর্জন করেছি এতদিনে সব তোমার জন্য খোয়াবো। মিনহাজের শরীরটা আগে থেকে কিছুটা সুস্থ। বাবা মা ভাই বোনের সাথে আলাপ চলছে। এরই মাঝে মায়াকে বলে উঠল, মায়া, তোর সংসারটা একটু গোছাবো। বাচ্চা কাচ্চা তো সংসারের সৌন্দর্য, একজন হলে আমরা নিশ্চিন্ত। মায়া হেসে বলে, ভাইয়া, আগে নাতনি আসুক, আমাদের মেয়েটার একটু যত্ন করি, এরপর নিজেকে নিয়ে ভাববো। এছাড়া শাহজাহান চাচ্ছে আগামী বছর বাইরে শিফট হবে, ওখানে গেলেই ভাববো। সালমা মায়ের কাঁধে হাত রেখে বলল, ওখানে একা গিয়ে পারবে? এখানে তো আমরা আছি। মায়া হেসে বলে, আরে একবার গিয়ে সব সেটেল করে চলে আসবো, তোমাদের শান্তি দেব না, তখন আমারটা পালবে। পারিবারিক আলোচনার এই মিশুক পরিবেশটা তৈরি হতে জীবনের বেশি অর্ধেক সময় শেষ মামুন সাহেবের। হাসি খুশি আনন্দে ভরা পরিবার তার। হাতে পায়ে লোশন লাগিয়ে ইমরানের দিকে তাকিয়ে হাসছে। ইমরান সোফায় বসে আন্দাজ করতে পারছে তার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। এখন যদি না সামলে নেয় তবে এই বেবি লোশন থেরাপি চলবে। তাই মোনাকে কথার প্যাচে ফেলতে বলল। বেশ ঝগড়া করতে পারো তো তুমি। মোনা হাত থেকে লোশন রেখে বলল, কখন? নিচে করলে না অ্যাডভোকেট চাচার ছেলে আয়নালের সাথে? আপনার প্রক্সি দিচ্ছিলাম, আপনি তো মুখের মধ্যে বোম ঢুকিয়ে বসেছিলেন। ওটাকে নীরবে ঘটনা পর্যবেক্ষণ বলে মোনালিসা, বোম ঢুকিয়ে বসে থাকা নয়। আমি অবাক হয়ে যাই তোমার শব্দ চয়ন শুনে। কোথায় পাও এসব? এগুলো পাওয়া লাগে না, পরিবেশগতভাবে চলে আসে। আচ্ছা, একটা কথা, আমার এখন মোটু পাতলু দেখতে ইচ্ছা করছে, আমি কি তা পারবো? ঠোঁটের উপর তর্জনী রেখে এক দৃষ্টিতে সহধর্মিনীকে দেখে যাচ্ছে। মুহূর্তের মাঝে মোট সুইং হচ্ছে। আলো সরলরেখা বারবার চলে। বেগ সেকেন্ড 3 লক্ষ কিলোমিটার। এই স্পিড মিনহাজ কোনার মোট সুইংয়ের স্পিডের কাছে হার মেনেছে। সেকেন্ড হতেও ঘড়ি কাটা ঘুরে, কিন্তু ইমরান জায়ের মর্জি পরিবর্তনের কোনো সময় কাটা নেই। ইমরান দীর্ঘশ্বাস ফেলে রিমোট দিয়ে টেলিভিশন চালো। মোনা ভ্যানিটি ছেড়ে খাটে এসে বসল। ইশারায় ইমরানকে ডাকলো। ইমরান পাশে বসে বাম হাত মেলে দিতেই মোনা ইমরানের বাম পাঁজরের পাশটাতে মাথা রেখে বলল, আমার মোটু পাতলু কেন দেখতে ইচ্ছে করলো জানেন? আজকে বাসার ঘটনার সাথে এপিসোড মেলাতেই মনে হলো, আহা, চরিত্রগুলো তো আমার পরিচিত। মোটু ছিল অ্যাডভোকেট চাচা, পাতলু আপনি, চিংগাম স্যার ইশতিয়াক ভাইয়া, আর জন হচ্ছে ওই আয়নাল, ডক্টর ঝাটকা হচ্ছে সোহান, আর আর খাসিকারাম হচ্ছে ঈশান। অথতই আলগা হয়ে গেল। ইমরানের অবাকের চরম পর্যায়ে গিয়ে মনে মনে ভাবল, বাহ, হোয়াট এ ফ্যান্টাস্টিক কম্প্যারিজন। ইতু মোনার খাটে বসে মা এবং বড় আম্মু নাচ দেখছে। এদিকে আইরিন, রাবিয়া, মতিয়া ও রুবিনা দর্শকের মতো বসে আছে গালে হাত দিয়ে। ভর সন্ধ্যাবেলা নাস্তার পর এই দুজনের মাথায় ভূত চেপেছে। হাঁটতে যার কষ্ট, সে কি সুন্দর করে অন্যান উড়িয়ে নাচের স্টেপ দিচ্ছে। ঈশান টেবিলকে তবলা বাজিয়ে গান ধরেছে। शायद मेरी जान का सदका मांगे तेरी जुदाई, तू बोले तो बन जाऊं मैं भूले शाउदाई में भी नाचूं। গাইতে গাইতে ঈশানও নাচতে শুরু করলো। মোনা যদিও কয়েকবার ওড়না উড়িয়ে মুদ্রা দিচ্ছে, তবে ঈশান আর তুষি নেচে বেড়াচ্ছে। ইতু খুশিতে খাটে লাফাচ্ছে। মোনার মন রাখতে যা যা করা দরকার সব কিছুতেই সায় দেয় বাড়ির লোকজন। মাঝে মাঝে সবাই বাচ্চাদের মতো আচরণ করে। এদিকে মোনাকে পেয়ে তুষির আনন্দ দ্বিগুণ হয়েছে। আইরিন বলে, আমি 2টা ভাইয়ের বউ পাইনি, আরও 2টা পুচকি পাইছি, সাথে পুচকিদের ছানাপোনা।
ওদের নাচ শেষ হওয়ার আগে ইমরান, ইস্তিয়াক, সোহান একসাথে রুমে ঢুকেছিল। বাড়ির এই আয়োজন মেহফিল দেখে ছেলেগুলো তপ দেখে জায়গায় দাঁড়িয়ে গেল। হাতের ওনা গায়ে পেঁচিয়ে মোনা একপাশে দাঁড়িয়ে পড়ল পুরুষদের দেখে। ঈশান নিচে যাচ্ছে, কারণ নজরে পড়ার আগে ইমরান সবাইকে আনন্দ করতে দেখে মুখ ঘুরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো। মনেকে চালিয়ে যাওয়ার ইশারা দিল। মোনা পার্টির সবকটা দাঁত দেখে পুনরায় আনন্দ করতে ব্যস্ত হয়ে গেল। ডাইনিংয়ে ভাগ্নে এবং ভাইকে নিয়ে বসে বিশদ আলোচনা জুড়ে দিল নির্বাচন রাজনীতি নিয়ে। প্রায় 30 মিনিটের মাথায় উপর থেকে মেয়েরা নেমে এলো, যে যার কামরায় চলে যায়। ঈশান কামরা গুছিয়ে দিয়েছে। মোনা চকলেট খেতে খেতে ক্যাম্পাসের গল্প জুড়ে দিয়েছে। এক্সাম শেষ হয়েছে, সেমিস্টার ব্রেক চলছে মোনার। মা ছেলের গল্পের মাঝে ইমরান রুমে ঢুকলো। ঈশান বাবাকে দেখে বলল, পাপ্পা কখন এলে? এই তো কিছুক্ষণ। পাপ্পা জানো আজ আমরা নেচেছি অনেক। ভেরি গুড। তুমি নাচতে পারো পাপ্পা? না বাবা। অকমরসাত মোনার চোখে উল্লাস উৎকর্ষ নিয়ে বলল, ইমরান সাহেব, একদিন আপনার নাচ দেখব। তোয়ালে দিয়ে ভেজা মুখ মুছতে গিয়ে থমকে গেল। চোখ কোটর থেকে বহিরাগত প্রায়। এই দিনও দেখার বাকি ছিল। ঈশান মাথা চুলকে ভুরু উঁচু করে মায়ের দিকে তাকিয়ে বলে, মা কিভাবে সম্ভব? পাপা এই বয়সে নাচলে কেমন লাগবে? সালমান খান, শাহরুখ খান বা হৃতিক রোশন নাচতে পারলে তোমার পাপাও পারবে। ইমরান তোয়ালে কাঁধে নিয়ে মোনার দিকে দাঁত খিচি অনিচ্ছুক হাসি দিয়ে বলে, আমি ইমরান, সালমান, শাহরুখ বা ঋত্বিক কেউ নই। তাই তো বললাম, ওরা তো বুড়ো, আপনি আরো ইয়ং। ঈশান মায়ের দিকে তাকিয়ে বলে, থাক মা, পাপার হয়ে আমি নেচে দিব। প্রয়োজন হলে সোহান ভাইয়াকে একদিনের জন্য ভাড়া করব, তবুও পাপ্পাকে নাচাতে হবে না। ইমরান খাটে বসে বলে, ঈশান, তোমার মা আমাকে নিজের মতো কচি খোকা ভাবে। না হয় কেউ এই বয়সে আমাকে নাচানোর আগ্রহ কিভাবে প্রকাশ করে? মিডিয়া জগৎ আলাদা, আমি খেটে খাওয়া মানুষ। মাঝে মাঝে জিম বা জগিং করি নিজের সুস্থতার জন্য। তার মানে এই না যে এখন নাচবো। আরও যে কি কি ভবিষ্যতে আমাকে দেখতে হবে আল্লাহ জানে। মোনা ঠোঁট চেপে হাসছে। মাঝে মাঝে নিজেও বুঝতে পারে এই সময়টাতে মানুষটাকে প্রচুর বিরক্ত করছে। হাসি মুখে মেনে নিচ্ছে মানুষটা। জীবনের এই সন্ধিক্ষণে এসে সুখের দেখাটা হয়তো মিলেই গেল। জামদানি, কাতান ও দেশি শাড়ির এক্সিবিশন চলছে। আসতে তো হবেই। শাড়ি পরা মোনার পক্ষে কঠিন এখন, সময় প্রায় কাছাকাছি। জামদানি ফিউশনে গাউন বানিয়ে তার উপর স্ট্রাক পড়েছে। ঘড়িতে সন্ধ্যা 7টা। ঈশানের হাত ধরে গাড়ি থেকে বের হলো। ইমরান, নয়ন এবং মিনাজ হলের ভেতর আছে। দেশি বিদেশি বায়াররা এসেছে। হলে দরজা দিয়ে ঢুকতে দেখে ইমরান মোনাকে আগলে নিল। ঈশানের এক হাত শক্ত করে ধরা, অন্য হাত ইমরান ধরেছে। নিচের শাড়িগুলো দেখে প্রশান্তি লাগছে। অফিসে সবাই এসেছে। মোনাকে দেখে হাসি মুখে এগিয়ে এলো। সাজিয়ে রাখা প্রতিটি শাড়ি দেখছে। কোথাও হলুদ জামদানি, তো কোথাও লাল টুকটুকে জামদানি। এক একটা শাড়ির কাউন্ট এক এক রকম, কোনোটি 40 তো কোনোটি 44। সবচেয়ে বেশি নজর কাটছে কর্নারে ঝোলানো দুটো শাড়ি, একটি 100, অন্যটি 120। কালো জামদানিতে কারচুপি কাজ, যার কাউন্ট 100 এবং অন্যটি 120, যার রং সোনালি সবুজ। ব্যাদদের প্রশ্নের উত্তর অনবরত দিয়ে যাচ্ছে। সাদাত, তিহান ও চৈতি তামান্না শাড়ি খুলে দেখাচ্ছে। জবাই তার ক্লায়েন্ট ঘুরিয়ে স্টল দেখাচ্ছে। সবাই ব্যস্ত। মিনাজ শাড়ির দিকে তাকিয়ে মেয়েকে উদ্দেশ্য করে বলল, তুমি সাকসেসফুল ইমরানের মোনালিসা। মোনা বাবার দিকে তাকিয়ে বলল, আগে আমি মিনহাজ কন্যা মোনাশা, এরপর মোনালিসা। মিনাজ মৃদু হাসে। মোনা পুনরায় বাবাকে বলল, বাবা, সোনালি সবুজ জামদানিটা চিনতে পারছো? মিনাজ মাথা নেড়ে বলল। আমি ভাবতে পারিনি এতটা তাজা করে দিবে আমার স্মৃতি। মনে এগিয়ে গিয়ে তামান্নাকে বলল, আপু, শাড়িটা দাও আমাকে। তামান্না এগিয়ে দিলে মোনা গায়ে জড়িয়ে নিল। ইমরান দেখছে। ঈশান প্রশ্ন করল, শাড়িটা খুব সুন্দর, কিন্তু মা এতটা আবেগে জড়িয়ে নিল কেন পাপ্পা? ইমরান ব্যাপারটা অজানা তা জানালো। নয়ন হেসে মোনাকে বলল, আজ বোন থাকলে হয়তো তোকে নিয়ে খুব গর্ব করতো। মোনা শাড়ির ভাঁজ করিয়ে গিফট বক্সে মুড়িয়ে বাবার হাতে তুলে দিয়ে বলল,
নাও এই শাড়িটা মোনা তোমাকে দিল, মোনার মায়ের বিয়ের স্মৃতি। মিনাজ হেসে সাদরে গ্রহণ করে মেয়ের উপহার। মায়ের বিয়ের শাড়িটার ছবি দেখে পুনরায় বানিয়েছি মোনা। আগের শাড়িটা নষ্ট হয়ে যাওয়াতে প্রায় বাবা মেয়েকে বলতো সেই শাড়িতে মাকে কত সুন্দর লাগতো। মাকে মোনা ফিরে পাবে না, তবে মায়ের শাড়ির আরেকটা কপি তৈরি করতে সফল মোনা। বাইরদের সাথে টুকটাক কথা বলছে, অন্যদের স্টল দেখছে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ পর স্ত্রীকে দেখছে। আগে থেকে কিছুটা নাদুস নুদুস হয়েছে, সাজ পোশাক সব কিছুতেই এই মেয়ে অনন্য। গর্ভবতী মায়েরা এত রূপ কোথায় পায়? কই, এর আগে তো কাউকে এতটা আকর্ষণীয় লাগেনি। নাকি মোনালিসা তার মনের গহীনে বাস করা একান্ত ব্যক্তিগত নারী, তাই এতটা মোহনীয় লাগছে। চারপাশটাকে আচ্ছন্ন করে রেখেছে বাবা। কথা বলতে ব্যস্ত হতে মোনা দুপা এগিয়ে এসে ইমরানের বাহু জড়িয়ে ধরল। ইমরান মুচকি হেসে বলল, এতক্ষণ নিঃসঙ্গতায় কেটেছে। শূন্য হাত পূর্ণ করার মানুষটার ভীষণভাবে অভাববোধ করছিলাম। মোনা আরেকটু শক্ত করে ধরে পড়ল। আর এখন সামনে চোখ রেখে হেসে ধীর গলায় কানের কাছে মাথাটা কাত করে বলল, পরিপূর্ণতা পেল অতি সাধারণ হস্ত, হয়ে উঠল অমূল্যবান রত্ন। মোনা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ইমরান স্নিগ্ধতা খুঁজে পায়, তন্ময় হয়ে ডুব দেয়। এই বয়সেও বইয়ের প্রেমে বারবার আশ্রে পড়ে, হয়তো পুরোটাই স্রষ্টার ইশারা। বৈধ সম্পর্কগুলোতে বরকত রহমতে ভরপুর থাকে, তারই বহিঃপ্রকাশ এই মুগ্ধতা। ইমরানের পরিচিত একজন বাইরের সাথে দেখা মোনার সাথে বেশ আন্তরিকতা নিয়ে পরিচিত হলো। পেছন থেকে পুরুষালী স্বরে সালাম কানে এলো। ইমরান ঘাড় ঘুরিয়ে দেখল জুয়েল। পাশেই অপছন্দের মহিলা দেখে মোনা ভুরু কুঁচকে নিল। অনন্যা বিরক্ত হয়ে চলে যাবে তখন নয়ন এলো। জুয়েলের সাথে হ্যান্ডশেক করে অনন্যাকে দেখেই প্রশ্ন ছুড়ল, কিরে, কি খবর, কেমন আছো? কিছুটা বিচলিত হলো অনন্যা। ভদ্রতার খাতিরে অনিচ্ছা সত্ত্বেও খানিকটা হেসে জবাব দিল, কথায় আছে, দেখি স্বর্গে গেল ধান ভাঙে। যার স্বভাব যা তা সে করবেই। কাকুনকে দেখে সকলের সামনে ডাক দিল। সদরূপা শাড়ির এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে এসেছে। পরিপূর্ণ সাজে কাকুন এগিয়ে এলো। আজ সাজ বেশ মার্জিত, একটা কাতান শাড়ি পরনে, ফুলহাতা ব্লাউজ, চুল বেশ গুছিয়ে খোপা, মেকআপ সামানো, এতে যেন পরিপাটি লাগছে। নয়ন বিড়বিড় করে বিচ্ছিরি কিছু বলো। ঈশান মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে মোটামুটি হাস্যমুখ, তবে বাবার মুখের ভাব পরিবর্তন হয়েছে। সবার সামনে এসে কাকুন সালাম দিতেই অনন্যা অহেতুক জড়িয়ে ধরার নাটক করলো। ইমরান মোনার দিকে তাকিয়ে বলল, আমাকে একটু ওদিকটা দেখতে হবে। তুমি ঈশানের সাথে এসো, ঈশান মাকে নিয়ে এসো। কারো কথার কোনো জবাব শুনেনি, জায়গা ত্যাগ করলো। কাকুনের মুখভঙ্গি মলিন হলো। স্বাভাবিকভাবে মোনার দিকে তাকিয়ে নিজেদের মাঝে আলাপ সারছে। নয়ন ঈগলের মতো তীক্ষ্ণ নজরে পাহারা দিচ্ছে। মিনাজ সামনে এগিয়ে আসতেই কাকুন বিব্রত বোধ করে সালাম দিল। নিজ থেকে আগ বাড়িয়ে বলে দিল এখানে আসার কারণ। মিনাজ হেসে বলল, কাকুন বিচলিত হও না, যেহেতু কাজের জন্যই আসা, দেখা হওয়াটা স্বাভাবিক। তোমার হাজবেন্ড, শ্বশুরবাড়ির লোকজন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। নয়ন মিনাজ সরে যেতেই কাকুন ঈশানের হাত ধরে মোনাকে নিয়ে বলল, মায়ের খেয়াল রেখো, তোমার জন্য এই মা যোগ্য, আর আমাকে মাফ করে দিও। ঈশান কিঞ্চিত হেসে বলল, আপনার উপর রাগ নেই আমার। বেশ অবাক হলো, ছেলে বলছে রাগ নেই। অনন্যা আগ বাড়িয়ে বলল, তোকে আগেই বলেছিলাম কাকুন, সন্তান মায়ের ওপর রাগ করে থাকতে পারে না। দেখলি তো, যতই আউটসাইড আসুক, একজন মা মাই থাকে। মোনা সামনে থেকে চলে যেতে চাই। অনন্যার প্রতিটি কথাই আপত্তিকর, সেই সাথে বেশ অপমানজনক। ইচ্ছে করছে না এসব কথা শুনতে। ঈশান মোনার হাত ধরে আটকে দিয়ে অনন্যাকে বলল, যেচে কারো পারিবারিক ঝামেলায় সামিল হওয়া কি আদৌ ভদ্রতার মাঝে পড়ে আন্টি? এখানে কথা হচ্ছে আমাদের তিনজনের মাঝে। আপনি যে কথাটা বললেন এতে হয়তো আপনার বান্ধবী খুশি হতে পারে, কিন্তু আমার মা কষ্ট পেয়েছে। আমি ওনার সাথে ভদ্র ব্যবহার করার কারণ
মা ব্যাপারটা স্বাভাবিকভাবে নিচ্ছে, নতুবা কথাই বলতাম না। রাগ নেই, বলার কারণ হলো সবারই জীবনকে উপভোগ করার অধিকার আছে। মিসেস কাকনও তাই করেছেন। ঈশান ওনার জীবনে অশাসিত ছিল, তাই ফেলে চলে গিয়েছেন, এতে রাগ করার কিছু নেই। এঙ্গার ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে আন্টি, ওটা জানতে হয়। অহেতুক রাগ করা উপর ঝাড়ছেন মায়ের উপর। টুকটাক আপনার গল্প আমিও জানি, আপনি পাপার ব্যাচমেট, বেশ অভিজ্ঞ, অথচ এটা জানেন না হাউ কন্ট্রোল এঙ্গার। মোনা ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, এইভাবে বলা ঠিক না। বয়সে মিসেস অনন্যা তোমার গুরুজন। এছাড়া তুমি মিসেস কাকন সম্বোধন করলে কেন? তোমার মা হয়। আমার মা একজনই, তোমাকেই মা ডেকেছি। তোমাকে মা হিসেবে চিনি এবং চিনব। তুমি আর পাপ্পা ছাড়া বাদ বাকি সব আমার জন্য ক্ষণস্থায়ী। ওদিকে চলো, বেরিয়ে পড়তে হবে কিছুক্ষণের মাঝে। ইমরান থেকে কোনো অংশে কম নয় ঈশান। মোনা প্রায়ই বোঝায়, যত যাই হোক মানুষ ভুল করে বুঝলে তাকে মাপ করা উচিত। হয়তো ঝোঁকের বসে একটা কাজ করে বসেছিল, তার মাসুল এভাবে গুনতে হবে জানলে করতো না। পেটের ধরা ছেলের কাছ থেকে এতটা রুড ব্যবহার মনে আঘাত হানবেই। কাকনের দিকে তাকাতেই চোখ ঝাপটে আশ্বাস দিয়ে বলল, তোমার শিক্ষা ঠিক আছে মোনা। ঈশান ভদ্রতার সাথেই কথা বলছে, আমার কষ্ট লাগেনি। মোনার হাত ধরে টেনে নিয়ে এলো ঈশান। জবাবটুকু দিতে দিল না, হাতের ইশারায় বিদায় জানাতে হলো মোনাকে। অনন্যা রেগে কাকনকে বলল, তোর ছেলেটাকে আস্ত একটা বেদব বানিয়েছিস, কিসের শিক্ষা দিচ্ছিস? দোষ তোমার। মোনা তোমাকে কিছুই শুনায়নি, ঈশান শুনিয়েছে। তোমাকে আমাদের মাঝে কথা বলতে হলো কেন? এত হাইপার হও কেন? এখন তো আমারকে ভালো লাগবে না। প্রয়োজনে কত ব্যবহার করেছিস ক্যাম্পাসে, এখন আর চিনিস না। আমি তা বলিনি, আর ব্যবহার কই করলাম? ওই সময়টাতে অনেক অন্যায় করেছি। নিজের প্রাক্তন স্বামীকে বিয়ে করানোর জন্য কতভাবে তোমাকে প্রলুব্ধ করতাম। এই কথা যদি কেউ জানতে পারে, আমার মুখও দেখবে না। তবে এই ক্ষেত্রে আমার চেয়ে দোষী তুমি বেশি অনন্যাদি। তুমি কিন্তু ইমরানকে এখনো পছন্দ করো। না করিনি, এখন আমার ইমরানের আচরণ ভালো লাগে না। বইয়ের কথায় উঠে বসে এই মেয়ের সুখ দেখলে আমার গা জ্বলে। আসতে বলো, বইয়ের কথায় ওঠা বসা করার মানুষ ইমরান না, বরঞ্চ এমন হয় যে ও যেখানেতে অবস্থান করে আশেপাশেটাতে মানুষগুলো ওর মোহে ডুবে থাকতে ভালোবাসে। তোমার স্বামী পারবে তার বয়সের চেয়ে অর্ধেক নারীকে বশ করতে? পারবে না। ইমরান কিন্তু করেছে। আমার স্বামীর চরিত্র ভালো, ইমরানের চরিত্রের সমস্যা। কাকন হেসে শেষ বাক্যটা উচ্চারণ করলো, যা অনন্যার রাগের মাঝে উত্তপ্ত লোহা ঢেলে দিল। চরিত্রের সমস্যা হলে তোমাকে রাতের প্রস্তাবে ফিরিয়ে দিত না, বিয়ের জন্য নাকচ করতো না। এতদিনে তোমার অবস্থান হয় আমার মতো হতো অথবা মোনার মতো, অথচ তুমি এখন তোমার অপছন্দের মানুষের স্ত্রী, যাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়েছে। অনন্যাদি, আমরা কেউ ইমরানের জন্য নয়, বাস্তবতা মেনে নাও। তুমিও কিন্তু তোমার হুড়িওয়ালা স্বামীর টাকায় আসো বলেই, টাকা আছে বলেই সংসার করছো। স্বার্থ কিন্তু সবাই দেখি। দৃষ্টি ফোনে আনত, ইচ্ছে করছে না আশপাশটাকে দেখার। মানুষের মন কত দূর তো বদলে যায়। মন পরিবর্তনের সাথে সাথে জীবনের দৃষ্টিভঙ্গি বদলায়। মিনিট 5 আগে কাকন এসে দোয়া নিল, পুনরায় মা হতে চলেছে জানিয়ে। ইমরান নিশ্চুপ ছিল, কৃতজ্ঞতা জানাতে ভোলেনি কাকন আজ। তবে আফসোসের স্বরে বলেছিল, যেই চেষ্টাটুকু জারিফকে সঠিক পথে আনতে করেছি, তা যদি ইমরানের পাশে থেকে কষ্টের সময়টাতে করতাম, তবে ইমরানের কাকন হয়ে থাকতে পারতাম। জীবনটা আফসোসে কেটে যেত না। দোয়া করবে আমার সন্তানের জন্য। ঈশানকে ধরে রাখতে পারিনি, ওকে যেন আগলে রাখতে পারি। ইমরান প্রত্যুত্তর করেনি। কাকন চলে যাবে, তখনই ইমরান তাকিয়ে দুটো শব্দ বলল, ভালো থেকো, সন্তানের প্রতি যত্ন নিও।
চলো চলো চোখ কাকনের কান্না চাপতে পারেনি, ইচ্ছে করছে মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদতে, অথচ সেই অধিকার নেই। ইমরান এক পলক দেখে চোখ ফিরিয়ে নিল। পূর্ণচিতি তাড়া করছে। কতটা উচ্ছ্বাস আর খুশি নিয়ে কাকন দ্বিতীয় সন্তানের খবর দিল, অথচ ঈশানের সময় সেই সন্তান নষ্ট করার জন্য উদ্গ্রীব ছিল। আজকের কাকন মায়ের রোল প্লে করছে। সেদিনের কাকন একজন স্বাধীন চেতার নারীর রোল প্লে করেছিল, যার জীবনে বিয়ে, স্বামী এবং সন্তান মানে সফল ক্যারিয়ারের পথে একমাত্র বাধা। ফিরে যাবার সময় হয়েছে। ঈশান গাড়িতে ঘুমিয়ে পড়েছে। রাস্তায় বেশ জ্যাম আজ। মোনা দূর থেকে পুরোটাই খেয়াল করেছে। ইমরান এবং কাকনের আলাপ কথাগুলো স্পষ্ট ছিল, তবে দুজনের চেয়ারে ভেসে উঠেছিল স্মৃতি কাতরতা। আজ ইমরান অন্যমনস্ক, মোনা নীরব। মোনার খুব কাঁদতে মন চাইছে। মেয়েরা স্বভাবতই হিংসুক। নিজেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বোঝাই প্রতিবার। যতবার স্বামীর প্রাক্তন সামনে আসে ততবার নিজেকে শক্ত খোলসে বোঝাই, কিন্তু আর কত ভেতরে কষ্টটা কেউ না দেখুক। মোনালিসা। ইমরানের ডাকে সম্বিত ফিরে এলো। কনিষ্ঠা আঙ্গুলের চাপে অশ্রুটুকু মুছে হাসি মুখে উত্তর দিল, জি। মন খারাপ করো না, খুব সাধারণ নগণ্য একজন ভেবেই না হয় মাফ করে দাও আমাকে। মানুষ তো, তাই কিছু অনুভূতি লুকাতে পারছি না। যতবার তাকে দেখি ভেসে ওঠে আমার হারানো অতীত, সুন্দর কিছু মুহূর্তের মৃত্যু, ঈশানের নিরানন্দ শৈশব। আমি কি কিছু বলেছি? ইমরান যেন নিজের মাঝে নেই, দম আটকে আসছে ওর। রবিনকে মাঝ রাস্তায় গাড়ি থামাতে বলল। বেরিয়ে বোতলে পানিটুকু মুখে ঢেলে মুখ ধুয়ে নিল। এক ঢোক পানি গিলে মোনার দিকে চোখ যেতে লক্ষ্য করলো মেয়েটা নিতেই পড়েছে। পরপর দুবার দৃষ্টি গেল ফোলা পেটটার দিকে, যেখানে নিজের আরেকটা অস্তিত্ব। সহসা ইমরানের মনে হলো তার মনটা আচানক ভালো হয়ে গেল। সব ধরনের উদ্বেগ উচ্চাটান যেন নিমিষেই অন্ধকারে মিলিয়ে গেল। বোতলের পানিটুকু মুখ ভিজিয়ে গাড়িতে উঠে বসলো। ভেজা মুখ চেয়ে মোনার ওড়না এগিয়ে দিল। মুচকি হেসে ওড়না দিয়ে মুখ মুছে নিল। ডোর লাগিয়ে ডান পাশে বসে থাকা তরুণী স্ত্রীকে নিজের সাথে মিশিয়ে কানে কাছে ফিসফিস করে বলল, পৃথিবীতে না এসেই ইমরান তনয়া বাবার মনটা ভালো করে দিল। তোমরা মা মেয়ে কি ম্যাজিক জানো? বাম হাত মোনার পেটের উপর রাখলো যতনে। ইমরানের আচনে আশঙ্কিক পরিবর্তনে মনে বেশ চমকে উঠল। ইমরান হাতের উপর নিজের হাত রেখে বলল, মন ভালো হয়ে গেল? উপর নিচ পরপর মাথা নেড়ে বলল, হতে বাধ্য। তোমার ভেতরে বাস বলে ভেবো না, শুধু তুমি অনুভব করো। হতেই পারে নারীর টান তোমার সাথে। রক্ত আমার, জিন আমার, আত্মাও আমার। তুচ্ছ কারণে মন খারাপ করে তোমার মাঝে বেড়ে ওঠা রাজকন্যা এবং ইমরানের রানীকে কষ্ট দেওয়ার কি অধিকার আছে এই সামান্য জীবের? আপনি সামান্য? নিখুঁত মানুষ অসামান্য। আমি খুঁতে ভরা। সামান্য বললে ভুল হবে। তুচ্ছ আমি। তবে ধরণীতে আমার মেয়ে জন্ম নিলে পরিপূর্ণ হব ইনশাল্লাহ। মেয়ে চেয়েছিলাম রবের কাছে, এত তাড়াতাড়ি স্বপ্ন সত্যি হতে যাচ্ছে ভাবতে পারিনি। মোনা হেসে বলল, নিশ্চয় আল্লাহর সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। সূরা আনফাল 30। থমথমে গুমট পরিস্থিতি। সোসাইটি রুমে বাতাসটাও বেশ গরম। গুরুজনেরা সামনে বসে আছে, কিভাবে বিচার করবে বুঝতে পারছে না। কেউ কেউ ভীত, কারণ একজন মেয়ের সাথে কিভাবে কথা বলা উচিত এমন অবস্থায় তা আন্দাজ করে উঠতে কষ্ট হচ্ছে। অন্যদিকে সোসাইটির সভাপতি নীরব, কারণ দোষ ছোকরাগুলোর। তবে এভাবে বেধড়ক পেটানো যে ঠিক হয়নি, তা এই ছেলে মেয়ে দুটি কিভাবে বোঝাবে? ক্রোধে বিরক্ত হয়ে ঈশান সামনে বসে থাকা একজনকে ধমকে বলল, চেয়ার ছাড়ুন, আপনার বিবেক দেখে আমি অবাক হচ্ছি। অপরাধীর মতো দাঁড় করিয়ে রেখেছেন। আমার মায়ের এই অবস্থায় যেখানে বসে থাকতেই বেশিক্ষণ কষ্ট হয়, সেখানে পাক্কা 15 মিনিট দাঁড়িয়ে আছে। এতক্ষণে বাসায় গিয়ে বিশ্রাম নিতে পারত। কি বিচার করবেন তাড়াতাড়ি করুন। কিশোরীর মুখে এমন কথা শুনে উপস্থিত সকলে ঘাবড়ে গেল। বাড়ি গলায় বেশ শক্তপোক্ত পুরুষালী স্বর। ঈশান চেয়ার টেনে মোনাকে দিতেই আরাম করে বসলো। একজন মুরব্বী গলা ঝেড়ে কেসে বলল, কাজটাকে ঠিক করেছো তোমরা? আইন নিজের হাতে তুলে না নিলেও পারতে। ঈশান ভুরু কুঁচকে বলে,
আমি আপনার কথাটা বুঝতে পারিনি। কি বললেন? আরেকবার বলবেন প্লিজ। বৃদ্ধ ঘাবড়ে গেল। পাশ থেকে আরেকজন পুনরায় একই বাক্য উচ্চারণ করতেই ঈশান ক্ষেপে বলল, উনি বয়স্ক বলে দ্বিতীয়বার সুযোগ দিয়েছি বলার। আপনাকে তুলে একটা আছাড় দিলে কেমন হবে? আপনার কাছে জানতে চেয়েছি। মোনা ঈশানের দিকে তাকাতেই ঈশান বলল, সরি মা, আমার ভীষণ বিরক্ত লাগছে। সেই সকালে বেরিয়েছি আমরা, তোমার মেডিসিন আছে, ফুপি চিন্তা করছে, অথচ এখানে যাত্রাপালা চলছে। ওনারা এমন গাধার মতো কথা বলছে কেন? সভাপতি বলে উঠল। ছেলে, তোমার মুখের ভাষা ব্যবহার যথেষ্ট খারাপ। ঈশান দাঁত খিচিয়ে বলে, দোয়া করি রাস্তায় কোনো বগাটে ছেলে যেন আপনার মা, বউ বা মেয়ের ওড়না ধরে টান দেয় এবং আপনাকে এভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় প্রতিবাদ করার জন্য। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চাইলে খোঁজ নিয়ে কাজটা ভাড়াটে গুনতে দিয়ে করতে পারি আপনার তাৎক্ষণিক অনুভূতিটা দেখার জন্য। ঈশান, সরি মা। মোনা সবার দিকে তাকিয়ে বলল, আপনারা প্রত্যেকে অভিজ্ঞ। আমার জানা মতে এই পাড়া এবং আমাদের পাড়া দুটোই বেশ নিরাপদ সকালে হাঁটার জন্য। যেহেতু আমার ডেলিভারির সময় কাছাকাছি, নিয়ম করে একটু হাঁটতে হয়। নিজের পাড়াতেই হাঁটি। বেশ কিছুদিন শুনলাম আপনাদের পাড়াতে চমৎকার পার্ক হয়েছে, গাছও আছে কয়েকশো, তাই ছেলেকে নিয়ে এলাম। সেই হিসেবে আমরা আপনাদের অতিথি। সেখানে যদি এভাবে লাঞ্ছিত হতে হয় আমাকে, বেশ লজ্জাজনক নয় কি? বয়স্ক মানুষটা বলেন, কিন্তু মা, এভাবে যে ছেলে দুটো মার খেলো, ওদের তো অবস্থা ভালো না। চাচা, আমি একটু দুঃখ প্রকাশ করতে রাজি নই। ওরা যেভাবে ওড়না টান দিয়েছে, যদি মাথায় হিজাব না থাকতো, আমি সম্ভ্রম বাঁচাতে ওড়না ধরে রাখার চেষ্টা করতাম। দুইটা ছেলেই বাইকে ছিল। আল্লাহর অশেষ রহমতে আমি ওড়না ছেড়ে দিয়েছিলাম। এর চেয়ে বড় বিপদ হলে ড্রাইভার কে নিত? আপনারা নিতেন? মধ্যবয়সী একজন বলে উঠল, করোনা দিয়ে তো চলেই গিয়েছে, ওদের ইট মেরে থামানোর কি দরকার বা ছিল? আর মারারই বা কি দরকার ছিল আপনার ছেলের? মোনা মেজাজ নিয়ন্ত্রণে রেখে বলল, আপনার কপাল ভালো, ছেলে আমার লেহাজ করে আপনার মাথাটা এখন ফাটিয়ে দেয়নি। এতটুকু ছেলে এভাবে মারতে পারে? বিশ্বাসই হয় না। ঈশান দাঁত খিচিয়ে বলল, ওয়েট আ মিনিট, আপনাকে একটু ওদের মতো মেরে দেখাই। ঈশান ঝাঁপিয়ে পড়ার আগেই বসে থেকে সকলে উঠে ঈশানকে ধরল। মোনা থামিয়ে দিল। ছেলেটার চোখে মুখে রাগের ছটা ভাসছে, যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। এরই মাঝে ওই পাড়ার সভাপতি এসে পড়েছে। বয়স্ক মানুষটা দরজা দিয়ে ঢুকতেই সকলে দাঁড়িয়ে পড়ল। মোনা দাঁড়িয়ে সালাম দিল। ঈশান গা ছেড়ে সবাইকে সরিয়ে বৃদ্ধাকে সালাম দিতেই মানুষটা জবাব দিয়ে বলল, দাদু ভাই, তুমি এখানে? প্রথমে না চিনলেও ক্ষণিকের মধ্যে চিনতে পেরে বলল, দাদুভাই কি একটা বিভ্রান্তকর অবস্থায় আমাদের পড়তে হয়েছে। আমি সকালে মাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। এখানকার সভাপতি ঈশানকে থামিয়ে নিয়ে যে বলতে চাইলে বয়স্ক মানুষটা তাকে থামিয়ে ঈশানের মুখ থেকে পুরো ব্যাপারটা শুনে ক্রোধে সবার দিকে তাকিয়ে বলেন, খবরদার, আর একটাও কথা যেন না বাড়ে। ও মা, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমি তোমাদের প্রতিবেশী অ্যাডভোকেট গনি মিয়া। সেদিন বাসায় গিয়েছিলাম, তোমার সাথে দেখা হয়নি। মোনা হেসে বলল, চাচা, আমি চিনতে পেরেছি। আপনাকে প্রায় ইমরান সাহেবের সাথে দেখি নামাজ পড়তে যান। সেদিনের জন্য দুঃখিত চাচা, শরীর বেশ খারাপ ছিল, তাই দেখা হয়নি। আরে না বৌমা, কি বলো এসব? অনেকক্ষণ হয়েছে এখানে এসেছো, বাসায় যাও। দাদুভাই, মাকে নিয়ে যাও, আমি এদিকটা দেখছি। বাসায় পৌঁছে বাবা বা চাচাকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? দাদুভাই, আছি, সামলে নেব। জি দাদুভাই। ঈশান মোনাকে নিয়ে বের হতেই গনি মিয়া ক্রোধান্বিত হয়ে সকলকে বকাঝকা শুরু করলো। এক পর্যায়ে দুই সভাপতির মধ্যে তর্ক লাগলে গনি মিয়া বলেন, দোষ তোমাদের পাড়ার বখাটেগুলোর। সেখানে তোমার মা ছেলেকে কি হিসাবে অপরাধী বানাও? আর জানো এদের পরিচয়? কি পরিচয়? ইমরান শরীফের ছেলে এবং স্ত্রী। যদি ঘুণাক্ষরেও আজকের ঘটনা টের পায়, বুঝতে পারছো কি হবে? আর পুলিশের ভয় কাকে দেখাও? যেই ছেলেকে পুলিশে দিতে চাচ্ছ, তার চাচাই পুলিশের এসপি। ঘরের মাঝে এরা সব নিয়ে বসে থাকে।
তোমাদের ওইসব বখাটে গুন্ডা মারতে এদের আইন লাগে না, এরা একাই 3-4টাকে শুইয়ে দিতে ক্ষমতা রাখে। আরেকটা ব্যাপার, এত বড় ঘটনা ঘটে যেহেতু গেছে, আপাতত 2 বখাটে ছেলেকে পুলিশের দেওয়ার ব্যবস্থা করো, নতুবা দেখবে কালকে সকালে অপরাধকে সমর্থন করার দায়ে তোমরা সবাই জেলে। আমি একজন আইনজীবী হয়ে অপরাধ সাপোর্ট করতে পারবো না। ইমরান যথেষ্ট ভদ্র, কিন্তু পরিবারের ব্যাপারে বেশ করা। যেখানে তোমরা তার কলিজে হাত দিয়েছ, ও এখানে আসা মানে তোমাদের কপাল খারাপ আছে। ভেবে দেখো কি করবে।